26 জনের যেভাবে প্রাণ গেছে তাতে গোটা দেশ চাইছে পাকিস্তানের ওপরে আক্রমণ হোক। আমি আগে বলেছি পাকিস্তানের ওপর আক্রমণ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তা নয়, কিন্তু দেশ চাইছে একটা উচিত শিক্ষা দেওয়া হোক। আর সেই উচিত শিক্ষা দেওয়ার জন্যই আমি আজকে আপনাদেরকে বলবো ভারত শক্তির দিক থেকে কোথায় আছে। আজকে অনুরোধ করব শেষ পর্যন্ত দেখতে, কারণ তা না হলে বুঝতেই পারবেন না এই প্রথমবার ভারতের হাতে এমন এক অস্ত্র যা পাকিস্তান কল্পনা করতে পারেনি, আর সেই অস্ত্রটাই পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, আজ শুরুতেই বলে দিই এই ভিডিও সেকুদের জন্য নয়। কোনো সেকুলার মানে হিন্দু সেকুলার তারা যদি ভিডিও দেখতে শুরু করেন তারা ভয় পাবেন, বেরিয়ে যান, কারণ পাকিস্তানপন্থীদের আজ ভয় লাগবে এই ভিডিও দেখলে। আমি আজ বলে দেবো তুল্যমূল্য বিচার করে ভারত কতটা এগিয়ে। আর আগে যেটা বলেছি সেটা আবার বলছি, ভারতের আসল একটা শক্তি এই প্রথমবার দেশের কাছে, সেই শক্তি ধুলোয় মিশিয়ে দেবে পাকিস্তান। বন্ধুরা, 26টা তাজা প্রাণ বেছে বেছে 25 জন হিন্দুকে মারা হয়েছে। আর একজন মুসলিম ভাই স্থানীয়, তিনি ওখানে করে কমে খাচ্ছিলেন। তিনি জানেন কি সুবিধাটা হয়েছে গত কয়েক বছরে, তিনি তাই জঙ্গিদের বাধা দিতে চেয়েছিলেন। কারণ তিনি জানেন টেরোরিজম নয়, ট্যুরিজম কাশ্মীরের বেঁচে থাকার পাথেয়। মূল বিষয়টাই এখানে। আমি বলবো স্বাধীনতার পর থেকে মোট চারবার পাকিস্তানের উস্কানিতে যুদ্ধ হয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, আর চারবারই লজ্জাজনক ভাবে পাকিস্তান হেরেছে। পাকিস্তানের এটে ওঠা না খুব কঠিন বলেই মনে করেন বিশ্বের তাবড় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আমি আজকে একটা হিসাব আপনাদের দেব যে ভারত কোথায় আর পাকিস্তান কোথায়। সে তো অস্ত্র, সাধারণ অস্ত্র যেটা হিসাবে আছে, তারপরেও একটা আসল অস্ত্র আছে। চলতি বছরে যে কোন দেশ সৈন্য বাহিনীতে শক্তিতে কতটা এগিয়ে তার একটা রিপোর্ট প্রকাশ করেছে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। মোট 154টা দেশকে নিয়ে এই সামরিক শক্তিতে কে কতটা এগিয়ে তার যে তালিকা তৈরি হয়েছে, তার চতুর্থ স্থানে ভারত 4 নম্বরে। ভারত 4 নম্বরে। আর মানে গত এক বছর আগে ভারত যে জায়গায় ছিল তার থেকে উন্নতি করেছে। আর পাকিস্তানের কি হয়েছে? পাকিস্তানের কি হয়েছে? অধোনমন হয়েছে। পাকিস্তান সেই তালিকায় এখন 12 নম্বরে। আপনাদের একটুখানি সেনাবাহিনীর বিষয়টা বোঝাই, কারণ দেখুন এটা তো কোনো দেশ ঘোষণা করে না যে আমার হাতে এই আছে, কিন্তু বিভিন্ন রিপোর্ট তৈরি হয়। সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে ভারতের স্থলসেনা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। সেখানে অ্যাক্টিভ এবং রিজার্ভ দুই ধরনের সৈনিক রয়েছেন। মানে প্রথমেই যারা যুদ্ধ করবেন, তারপর তাদের সাপোর্ট দেওয়ার জন্য রিজার্ভ বাহিনী। এই যে সংখ্যাটা অ্যাক্টিভ যে সৈন্য 14,55,550 জন ভারতের অ্যাক্টিভ সৈন্য, যারা ভারত মাতা কি জয় বলে যুদ্ধ করতে যান। আর রিজার্ভ ফোর্স যেটা আছে সেটাও 11,55,000। উল্টো দিকে যদি যাই, পাকিস্তানের সংখ্যাটা কত? মাত্র 6,54,000। আমাদের 14 লক্ষ এবং 11 লক্ষ মিলিয়ে, এবং তারপরেও যে 55,000 ইত্যাদি আছে, তার মানে 12 আর 14 26 লক্ষ। সেখানে পাকিস্তানের 6,54,000, 6.5 লক্ষ। অনেক কিছু। এবার যদি আধা সেনা কি করা হয়? আধা সেনা মূলত দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, কিন্তু যুদ্ধ লাগলে এই আধা সেনাকে সাপোর্ট দিতে যায়।
আধা সেনার হিসাবে ভারতে মানে ভারত বিশ্ব র্যাঙ্কিং এ 2-এ, পাকিস্তান 6, আবার পাকিস্তান বললাম, পাকিস্তান 6-এ। মার্জনা করবেন। ভারতের 25.27 লক্ষ আধা সেনা রয়েছে, পাকিস্তানের 5 লক্ষ। পাকিস্তানের 5 লক্ষ। সেনাবাহিনীর কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত রক্ষার জন্য এই আধা সেনার ভূমিকা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ভারতীয় স্থলবাহিনীর হাতে কি অস্ত্র আছে তাই দেখি। বলা হচ্ছে ভারতীয় স্থলবাহিনীর হাতে রয়েছে 4201টি ট্যাঙ্ক এবং 1,28,594টি সাঁজোয়া গাড়ি। চাকা লাগানো কামানের সংখ্যা 100-র বেশি। এছাড়াও 3,975টি অন্য ধরনের কামানও আমাদের বাহিনীর হাতে আছে। এবার এই পাক ফৌজের হাতে কি আছে? পাক ফৌজের হাতে সাঁজোয়া গাড়ি এবং কামানের সংখ্যা যথাক্রমে 2,627 এবং 17,516। আমরা এগিয়ে, অনেক এগিয়ে। এবং যে পাক সেনা ওরা একটা রকেট লঞ্চার ব্যবহার করে, তার নাম হচ্ছে ফতেহ। আর আপনাদের গর্ব হবে যারা এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক যে ভারতের যে লঞ্চার তার নাম পিনাক। ফলে যুদ্ধ যদি লাগে পিনাকও কথা বলবে। এই যে ভারতীয় যে পিনাক, এ একসঙ্গে 6টি রকেট ছুটতে পারে, আর ফতেহ 2টি। ক্ষেপণাস্ত্রের হিসাব যদি এবার করি, ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরাট পার্থক্য, বিরাট। ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ভারত। ফিলিপিন্সকে সেই ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে, রফতানি করছে, তা থেকে ভারত রোজগার করছে এবং সেটা ভালো বলেই ফিলিপিন্স কিনছে। পাকিস্তানের হাতে কি আছে? পাকিস্তানের হাতে, আচ্ছা তার আগে ভারতের আরেকটা কথা বলিনি, ভারতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ঠিক আছে, ভারতীয় সেনার অস্ত্রাগারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্যটা হচ্ছে অগ্নি 5। আর এছাড়াও প্রলয়, সূর্য, পৃথ্বী, এই ক্ষেপণাস্ত্রগুলো খুব শক্তিশালী। আর পাক ফৌজ কি ব্যবহার করে? ওরা ব্যবহার করে গজনভি, আবদালি, শাহিন এবং বাবর নামের ক্ষেপণাস্ত্র। নামগুলোও দেখবেন, এগুলো সবই ব্যালিস্টিক শ্রেণীর। মানে এক্ষেত্রেও বলছি ক্ষেপণাস্ত্রের দিক থেকে অনেক দূরে, অনেক দূরে, মানে দূরপাল্লার অস্ত্র তো ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার অস্ত্রের দিক থেকেও অনেক দূরে পাকিস্তান। বন্ধুরা, গ্লোবাল ফায়ার পাওয়ার জানিয়েছে ভারতীয় নৌসেনার হাতে রয়েছে মোট 293টি রণতরী। এর মধ্যে বিমানবাহী যুদ্ধপথ আছে 2টি, আর 13টি ডেস্ট্রয়ার, 14টি ফ্রিগেট, 18টি করভেট ব্যবহার করেন এদেশের জলযোদ্ধারা, মানে নৌসেনা। আর ভারতীয় নৌসেনার হাতে 18টি ডুবোজাহাজ আছে। এর মধ্যে আবার 3টি, এই ডুবোজাহাজগুলোর মধ্যে 3টি পরমাণু শক্তি চালিত এবং পরমাণু হাতিয়ারে সুসজ্জিত। যদিও আমি জানি, বিশ্বাস করি, ভারত যেরকম দায়িত্বশীল দেশ, তাতে পরমাণু অস্ত্র ভারত ব্যবহার করবে না, খুব প্রয়োজন না পড়লে। মোট 513টি লড়াকু বিমান রয়েছে ভারতীয় বায়ুসেনার। আর পাকিস্তানের যুদ্ধ বিমানের সংখ্যা সেখানে 328, 513, 328। আর আমাদের মালবাহী বিমান, মানে সবকিছু নিয়ে যুদ্ধক্ষেত্রে সেনার হাতে পৌঁছে দেওয়ার মতো বিমান আমাদের রয়েছে 270টি, আর পাকিস্তানের 64টি। ফলে ভারত আর পাকিস্তানের মধ্যে এই অস্ত্রের যে ফারাক, সেটা বিশাল বিশাল। আর যে আমাদের যে 3টে বাহিনী, স্থলসেনা, বায়ুসেনা এবং আমাদের যে নৌসেনা, এই 3টে বাহিনী মিলিয়ে আমাদের 899টি হেলিকপ্টার রয়েছে। আর তার মধ্যে আক্রমণকারী হেলিকপ্টারের সংখ্যাই 80। পাকিস্তানের যে সংখ্যাটা মাত্র 57। ওদের
সব মিলিয়ে মোট হেলিকপ্টারই হচ্ছে 373টা, কিন্তু এটা রিপোর্ট। এবার একটু বায়ুসেনার কথা ভাবি। রাশিয়ার তৈরি S-400 ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা। আর এছাড়াও মানে আমাদের আত্মনির্ভর ভারত হবার পর যে প্রতিরক্ষায় আমরা অস্ত্র তৈরি করছি, তাতেও প্রচুর কিছু তৈরি করা হয়েছে। আর পাকিস্তান চীনের তৈরি এমন একটা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে, সেটার নাম হচ্ছে আকাশ। কিছুদিন আগে এরকম আকাশের নামের একটা ক্ষেপণাস্ত্র মানে ভুল করে পাকের মাটিতেই আছড়ে পড়েছিল, এবং তারপরে যেটা যারা তৈরি করেছে তারাই মানে চিহ্নিত করতে পারেনি যে ওটা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে সেটার কার্যকারিতা নিয়েই অনেক প্রশ্ন আছে পাকিস্তান সেনার মধ্যে, রিপোর্ট বলছে। এই আধুনিক যুদ্ধে না সব থেকে বড় ভূমিকা এখন নিচ্ছে ড্রোন, আর তাতে ভারত ক্রমাগত শক্তি বৃদ্ধি করেছে, ক্রমাগত। ঘরের মাটিতে দেশীয় প্রযুক্তিতে আমরা একাধিক আত্মঘাতী মানবহীন উড়ুক্কু ড্রোন, মানে উড়ুক্কু অস্ত্র এটাকে বলা যায়, সেটা আমরা তৈরি করতে পেরেছি। আর মানে আমাদের MQ-9 রিপার ড্রোন, এটা আমেরিকার থেকে মোদী সরকার কিনেছে। এছাড়া আরো অনেক রকমের ড্রোন ভারতে তৈরি বা বিদেশ থেকে তৈরি করা, সেটা আমরা কিনেছি বা তৈরি করেছি, এগুলো আছে আমাদের। অন্যদিকে তুরস্কের তৈরি ব্যারেক্টার TB2 নামে একটা ড্রোন পাকিস্তান ব্যবহার করে। মানে আকাশেও সুইডিশ গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট একটা রিপোর্ট তৈরি করেছে, তাতে বলা হচ্ছে পাকিস্তানের থেকে ভারতের কাছে পরমাণু হাতিয়ারও কিন্তু অনেক বেশি। মানে বর্তমানে যে নিউক্লিয়ার ট্রায়েড ভুক্ত দেশগুলো রয়েছে তার মধ্যে ভারতের স্থান আছে, পাকিস্তানের নেই। কিন্তু মানে এই যে নামটা আছে, এটার কারণ হচ্ছে ভারত জল, স্থল, আকাশ 3 জায়গা থেকেই পরমাণু হামলা চালাতে পারে। এমনকি সমুদ্রের গভীরে যদি আণবিক আক্রমণ চালাতে হয়, সেই শক্তিও রয়েছে ভারতীয় নৌসেনার। সেই ক্ষমতা পাকিস্তানের নেই। তবুও আবার বলছি, ভারতের যা চরিত্র, তাতে এই ধরনের অস্ত্র, পারমাণবিক অস্ত্র ব্যবহার ভারত করবে মনে হয় না। এবার বলবো আসল শক্তির কথা, যেটা প্রথম থেকে বলে আসছি। সেই আসল শক্তি না গত কয়েকটা বছর ধরে ভারত বানিয়েছে। আপনাদের মনে আছে 2019 সালের 5 আগস্টের কথা, সেদিনকে 370 ধারা বিলোপ হয়ে যায়। এই 370 ধারা বিলোপ হওয়ার পর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়েছে, আর তারপর উন্নয়নের জোয়ার বইছে। সেই উন্নয়নে এখন কাশ্মীরে, শ্রীনগরে মাল্টিপ্লেক্স, সেখানে মানুষ, প্রচুর পর্যটক। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 120টি বিমান প্রতিদিন নামে, প্রতিদিন 2000-এর বেশি পর্যটক যায়। বাড়তে বাড়তে 2024 সালে গোটা বছরে 2.5 কোটি পর্যটক কাশ্মীরে বেড়াতে গিয়েছেন। শুধু বেড়াতে নয়, কাশ্মীরে ধর্মীয় আবেগ থেকে অনেকে যান, আবার কাশ্মীরে অনেকে অ্যাডভেঞ্চারের জন্য যান। এই যে সংখ্যাটা, এটা দিন দিন বাড়ছে। এটা যত বাড়ছে তত কাশ্মীরে কর্মসংস্থান বাড়ছে। গত কয়েক বছরে পর্যটনে মানে কাশ্মীরে একটা বিপুল প্রায় 1000 কোটি টাকা শুধু পর্যটনে খরচ করা হয়েছে, কারণ কাশ্মীরের মানুষের কাছে সব থেকে বড় বিষয় পর্যটন। এছাড়াও সরকারি বেসরকারি চাকরি বাকরি সব হয়েছে, আর তার ফলে অতীতে প্রতিবার জঙ্গি হামলা হলে কাশ্মীরের বাসিন্দাদের একটা বড় অংশ তারা আতশবাজি ফাটাতেন, তারা উল্লাস করতেন। এবার সেটা হচ্ছে না। এটাই ভারতের সব থেকে বড় অস্ত্র। কারণ কাশ্মীরবাসীরা এতদিন পরে বুঝতে পেরেছেন যে উন্নয়নটাই আসল, টেরোরিজম নয়। ট্যুরিজম আমাদের বাঁচিয়ে রাখবে। বর্তমান সরকার সেটাই গুরুত্ব দিচ্ছে, আর তার ফলে হাতে কাজ আছে। তাই পাথরবাজি অনেক দিন বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, কিছু তো গাফিলতি ছিল,
কেন খবর পাওয়া যায়নি এই ধরনের একটা অ্যাটাক হচ্ছে, এটা ঠিক, কিন্তু এই ধরনের অ্যাটাকটা পাকিস্তান করাতে বাধ্য হয়েছে কারণ তাদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। কাশ্মীরের জনতার সমর্থন আর পাকিস্তানের কাছে নেই, জঙ্গিরা কোনো সমর্থন পাচ্ছে না। এবার যদি যুদ্ধ লাগে, কাশ্মীর, মূল কাশ্মীরের বাসিন্দারা সেই যুদ্ধে অংশ নেবেন, কারণ তাদের সমর্থনটাই তো বড় অস্ত্র, যেটা ভারত পেত না এতদিন। বললাম না, শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে এখন বিদেশ থেকে সরাসরি বিমান আসে। এত পর্যটক, পর্যটক মানেই স্থানীয় শিল্পের উন্নয়ন, মানুষের হাতে কাজ। কাজ ছিল না বলেই না জঙ্গিদের উস্কানিতে যুবকরা পাথর ছুটতে যেত, এখন সেই যুবকরা কাজ করতে যায়, স্কুল কলেজ সব চলছে, উন্নয়ন চলছে। আর স্থানীয় যে রাজনৈতিক দলগুলো ছিল যারা এই সব যুবকদের ভুল বুঝিয়ে ভারত বিরোধিতায়, রাষ্ট্র বিরোধিতায় কাজে লাগাতো, তারা ম্রিয়মাণ হয়ে গেছে। রাষ্ট্রবাদ জেগে উঠেছে কাশ্মীরে। এই রাষ্ট্রবাদ সব থেকে বড় অস্ত্র ভারতের। আমি বলছিলাম না, সেকুলাররা দেখবেন না, তারা এটা জানেন, তাই তারাও কষ্টে আছেন। তারাও আজকাল আর কাশ্মীর নিয়ে বড় বড় কথা বলতে পারেন না। 370 ধারা বাতিলের সময় যারা বিরোধিতা করেছিলেন তারাও ভাবছেন, আরে এত বছর ধরে স্বাধীনতার পর এত বছর ধরে যেটা করা যাচ্ছিল না সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহরা করে দিল। আর করে দেওয়ার পরে বদলে গেল কাশ্মীর উপত্যকা। ভারত যদি একটা ফুলের তোড়া হয় না, সেই ফুলের তোড়ায় সব থেকে সুন্দর টিউলিপ ফুলটা হচ্ছে কাশ্মীর। সেই টিউলিপ ফুল থেকে সুগন্ধ ছড়াচ্ছে। তাই বন্ধুরা, নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। ভারত কূটনৈতিক ভাবেই আমি মনে করি ফয়সালা করে ফেলবে, কিন্তু যুদ্ধ যদি লাগে, পাকিস্তান যদি আরো উস্কানিমূলক কাজ করে, যেটা ওরা শুরু করে দিয়েছে, আর তাতে যদি যুদ্ধ হতেই হয়, তাহলে কোনো চিন্তা নেই, একবেলা, বড় জোর একবেলা। ভালো থাকবেন, দেশের সেনাবাহিনীর ওপর ভরসা রাখবেন।